জন্ম শতবর্ষ উপলক্ষে ও শতবর্ষের অজুহাতে বাঙালি কোনো ব্যক্তি বা ব্যক্তিত্বকে নিয়ে যথেচ্ছ আলাপ আলোচনা ও কিঞ্চিত তর্ক বিতর্কের অবকাশ পায়। 1998 সনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্ম শতবর্ষ কমিটির উদ্যোক্তারা অন্নদাশঙ্কর রায়ের কাছে গেছিলেন শতবর্ষ কমিটির সভাপতি হবার জন্য তাকে অনুরোধ জানাতে। অন্নদাশঙ্কর তাদের প্রশ্ন করেছিলেন, তারাশঙ্করের জন্ম শতবর্ষে আপনারা কি করবেন? তারা উত্তর দিয়েছিলেন, আমরা খুব করে তারাশঙ্কর করব। অন্নদাশঙ্কর জিজ্ঞাসা করেন, বিভূতিভূষণ পড়বেন না? তারা উত্তর দেন, বিভূতিভূষণের জন্ম শতবর্ষে আমরা বিভূতিভূষণ সব পড়ে নিয়েছি। অন্নদাশঙ্কর হাসতে হাসতে আরাম কেদারায় পিঠ এড়িয়ে দিয়ে বলেন, তাহলে আমার লেখা পড়ে উঠতে আপনাদের এখনো দেরি আছে। উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে উত্তম কুমারকে নিয়ে কোনো আলোচনার প্রয়োজন হয় না, কেননা আজও বাঙালি সামান্য যে কয়েকটি বিষয় আছে যা কোনো উপলক্ষ দাবি করে না, উত্তম কুমার তেমনই একজন। কিভাবে এটা হলো এবং কেন হলো? উত্তম কুমার বলে কেউ ছিলেন না, ছিলেন আহিরিটোলার মামা বাড়িতে জন্ম নেওয়া অরুণ কুমার, তরুণ কুমার ও বরুণ কুমার নামে ভবানীপুরের চট্টোপাধ্যায় পরিবারের 3 ভাই। অরুণ কুমার বড়। তিনি ভবানীপুরে নিজের বাড়িতে এসে ভবানীপুর থেকে স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হন, পরে বিকম পাশ করেন, পরে সংসারের প্রয়োজনে ক্যালকাটা পোর্ট কমিশনার্স অফিসে ক্যাশিয়ারের কাজ করেন এবং তারপর অভিনয়ের জগতে আসেন। অভিনয়ের জগতে আসার পর তিনি তার অরুণ কুমার নামটি পাল্টে নেন। অরুণ কুমার নয়, মোহন কুমার নয়, অরূপ কুমার নয়, কিছুদিনের মধ্যেই তিনি নামটি গ্রহণ করেন উত্তম কুমার। অর্থাৎ কোনো একটা ফটোগ্রাফকে বা কোনো একটা পেইন্টিং এর ক্যানভাসকে একটা গুরুত্বপূর্ণ নাম দিয়ে তাৎপর্য বহ করে তোলার মতো উত্তম কুমার নামটি তাৎপর্যের একটি অতিরিক্ত মাত্রা সংযোজন করে। উত্তম, সর্বোত্তম না, তিনি অধন্ত ননই, মধ্যম নন, উত্তম। সত্যজিৎ রায় অন্নদাশঙ্কর রায়কে ফোন করে বলেন, অমুক দিন অমুক হলে আমার নায়ক ছবির একটা স্পেশাল শো আছে, আসবেন নাকি? অন্নদাশঙ্কর সত্যজিৎকে বলেন, উত্তম দর্শনে মধ্যম, হা হা হা, আচ্ছা যদি আর কোনো কাজ না থাকে যাওয়া যাবে। হ্যাঁ, উত্তম কুমার একা ও একমাত্র উত্তম, আর সবাই মধ্যম। এই যে উত্তম কুমার, কতগুলো সাইন, কতগুলো সিমটম এবং কতগুলো
সেমিওটিককে নিজের এন্টিটি গড়ে তোলার কাজে অত্যন্ত সচেতনভাবে লাগিয়ে উত্তম কুমার হয়ে উঠলেন, এটা শুধু উত্তম কুমারের কৃতিত্ব নয়, এটা বাঙালি মানুষেরও একটা নির্দিষ্ট নির্মাণ। আমরা জানি আমেরিকায় যখন গ্রেট ডিপ্রেশন চলছে, তখন হলিউডে ওয়েস্টার্ন ও মিউজিক্যাল ছবি এক ধরনের রিলিজের মতো আমেরিকানদের একটা সান্ত্বনা দিয়েছিল, আমেরিকাতে পলায়নের একটা সুযোগ দিয়েছিল। উত্তম কুমারের ক্ষেত্রেও সেটাই হয়। 20 শতকের 50 দশকের মাঝামাঝি সময় থেকে প্রায় 15-20 বছর ধরে বাঙালি জীবনের যে হতাশা, নিরাশা, টানাপোড়েন, দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাত, তা থেকে মুক্তির জন্য, তার থেকে দূরে সরে যাবার জন্য উত্তম কুমারের বিশ্বের যে আবেগানুভূতি, যে বিনোদনমূলকতা, বাঙালি তা প্রয়োজন ছিল। নয়তো উত্তম কুমার যত বড় অভিনেতাই হতেন না কেন বা হন না কেন, সেই কল্প জগৎটি নির্মাণ করতে পারতেন না। উত্তম কুমার কেমন অভিনেতা ও কত বড় অভিনেতা, সেটা আমাদের কাছে বা বাঙালি মানুষের কখনোই খুব গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নয়। একদিক দিয়ে দেখলে উত্তম কুমারের চেয়ে বড় মাপের অভিনেতা বাংলা সিনেমায় আমরা দেখেছি, কিন্তু উত্তম কুমারের যে নান্দনিক, সামাজিক এবং শৈল্পিক অভিঘাত, তা তার ধারে কাছে পৌঁছবার মতো কোনো অভিনেতাকে সিনেমার পর্দায় আজও বাংলায় নামায়নি। উত্তম কুমার 1926-এ জন্মান, 1980-তে মারা যান। ছবি তো করেছেন 1952 থেকে 1980 পর্যন্ত, মাত্র 28 বছর, খুব বেশি সময় নয়। অবশ্য এর চেয়েও অনেক কম সময় অভিনয় করে রুডলফ ভ্যালেন্টাইন হলিউডে যে এক নিজস্ব কল্পজগৎ, মেটা ওয়ার্ল্ড তৈরি করেছিলেন, তা উত্তম কুমারের 28 বছরের তুলনায় অনেক অনেক কম। এমন উন্মাদনা ভ্যালেন্টাইন সৃষ্টি করেছিলেন যে তিনি অকালে মারা যাবার পর আমেরিকায় 28 জন তরুণ তরুণী আত্মঘাতী হন। কলকাতায় উত্তম কুমারের মৃত্যুর পর 6-7 দিন স্টুডিও পাড়া বন্ধ ছিল, কিন্তু কেউ আত্মঘাতী হননি। তার কারণ উত্তম কুমার তার আগের 28 বছরে বাঙালির জন্য যে উপাচার তৈরি করে দিয়ে গেছেন, সেই উপাচারকে শ্রদ্ধাঞ্জলি ও সান্ত্বনার ভোগ হিসেবে গ্রহণ করার জন্য বাঙালি প্রস্তুত হয়ে গেছিল। আমি নিজে মনে করি উত্তম কুমার অভিনেতা হিসেবে কেমন, তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল অভিনেতা উত্তম কুমার কি ও কেন। ভারতীয় পুরাণ অনুসারে সৃষ্টি, স্থিতি
বিনাশ বা প্রলয়, এই যে তিনটি পৌরাণিক কালপর্ব আছে, তার মধ্যে সৃষ্টিকাল ও বিনাশকালের তুলনায় পালনকাল বা স্থিতিকাল অনেক বেশি দীর্ঘস্থায়ী। আর সেই জন্য বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমার ব্রহ্মা বা মহেশ্বর নন, বিষ্ণু যিনি পালন করেন। আর যদি উত্তম বিষ্ণু সদৃশ হন, তাহলে উত্তমকে হতে হয় বিষ্ণুর যে অবতারবাদ বা বিষ্ণু থেকে জন্ম নেওয়া যে অবতার সমূহ, সেই অবতার। হ্যাঁ, উত্তম কুমার বাঙালি দশাবতার। উত্তম কুমার প্রয়াত হবার পর আজ থেকে প্রায় 40-45 বছর আগে তেহাই পত্রিকা থেকে 900 পৃষ্ঠার একটি সংকলন গ্রন্থ বেরিয়েছিল। সেই সংকলন গ্রন্থে আমারও লেখা ছিল, এবং তখন আমার অত্যন্ত অল্প বয়স হওয়া সত্ত্বেও সেই সংকলন গ্রন্থের দ্বিতীয় লেখাটি ছিল আমার। লেখাটির নাম ছিল উত্তম কুমার দশাবতার সূত্র। তাতে আমি বলতে চেয়েছিলাম, এবং এখনো আমি মনে করি, এবং আজও আমি এই কথাই বলবো, যে উত্তম কুমার দশাবতার। একই সঙ্গে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ ও কল্কি, এই 10 অবতারেরই নির্দিষ্ট নির্দিষ্ট গুণমান ও বৈশিষ্ট্য আছে। এই সমস্ত গুণমান ও বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে সেই অবতারদের বিচার করা যায়। উত্তম কুমারকেও এই 10টি প্রসঙ্গ অনুসঙ্গে বিচার করা যায়। আমি হয়তো সময় থাকলে বা আপনাদের ইচ্ছে হলে ওই দশাবতারের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে উত্তমের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করব। এই যে উত্তম কুমার কোনো একক অবতার নন, একই সঙ্গে দশাবতার, এটাই বাঙালি মানুষের প্রতিফলন ও প্রতিসরণ। সেখানে ইনসিডেন্সের চেয়েও রিফ্লেকশন ও রিফ্লেকশনের ভূমিকা অধিক। বাংলা ভাষার শ্রেষ্ঠ চিত্র সমালোচক দিলীপ মুখোপাধ্যায় আমাকে বলেছিলেন, বাংলা ইন্ডাস্ট্রিতে একজনই একাই 100, তিনি উত্তম কুমার। আর কেউ একাই 100 নয়, সুচিত্রাও নন। একমাত্র উত্তমই একা একটা ছবিকে উতরে দিতে পারেন, আর কেউ পারেন না। হ্যাঁ, উত্তম কুমারই একমাত্র মহানায়ক। সুচিত্রাকে মহানায়িকা বললেও তিনি মহানায়িকা নন, হয়তো অধিনায়িকা, কিন্তু মহানায়িকা নন। বাংলার শ্রেষ্ঠ চলচ্চিত্রতাত্ত্বিক ফাদার গাস্তো রোবেজ একজন বাঙালি অভিনেতাকে নিয়েই আমার সঙ্গে আলোচনা করেছিলেন, উত্তম কুমার। আমাকে ফাদার বলেছিলেন, উত্তম কুমার বাঙালির ব্লাডের গভীরে গিয়েছে। উত্তম কুমার তোমাদের জামাইবাবু, রাইট? হ্যাঁ,
উত্তম দাদা নন, কাকা নন, বাবু নন, উত্তম কুমার জামাইবাবু। মদন মোহনের চেয়েও জামাইবাবু বেশি কাছের মানুষ। আর জামাইবাবু যেমন কমলা লেবু একা খান না, কমলার কোয়া সকলের সঙ্গে ভাগ করে খান, উত্তম কুমারও তেমনি সকলকে নিয়ে যাত্রা করেন, সকলকে নিয়ে মিথস্ক্রিয়া করেন, সকলকে নিয়ে অগ্রগমনের প্রয়াস করেন। সেই কত বছর আগে সুবিমল মিশ্র তার একটি অ্যান্টি উপন্যাসে লিখেছিলেন, ডায়াস জুড়ে নেতা, কাট্টু পর্দা জুড়ে উত্তম কুমার। হ্যাঁ, সেই সময় অভিনেতারা, উত্তম অভিনেতারাও নেতা হবার স্বপ্ন দেখেননি, কিন্তু পরবর্তীকালে অধম ও মধ্যম অভিনেতারা যে অধম নেতা হয়ে উঠবে সুবিমল মিশ্র তা পূর্বানুমান করেছিলেন। ওই একই অ্যান্টি উপন্যাসে সুবিমল লিখেছিলেন, উত্তম কুমার বাঙালির নায়ক, বাংলার নায়ক। সে চা খায়, সিগারেট খায়, হুইস্কি খায়, গাঁজা খায়, মাঝে মাঝে নায়িকাকেও জড়িয়ে ধরে, কিন্তু কখনো চুমু খায় না। উত্তম কুমার যদি নায়িকাকে চুমু খেতেন তাহলে তিনি বাঙালির আদর্শ নায়ক হতেন না। বাঙালির চাই র ইমোশন নয়, সেক্স ভায়োলেন্স নয়, সফট সেন্টিমেন্টালিটি, মধ্যপন্থী ইমোশনালিটি। উত্তম কুমার সেটাকেই ক্যাটার করেছিলেন। আর এই যে উত্তম কুমার খুব সচেতন ভাবে এবং কিছুটা অচেতন ও অবচেতন ভাবে তার ফিল্ম ইমেজটা তৈরি করে নিলেন, সেই ফুল ইমেজ প্রুফ ভারতীয় চলচ্চিত্রে খুব বেশি অভিনেতার নেই, পরিচালক বা অন্য কোনো কলাকুশলী তো নেই। উত্তম কুমার নেতা হতে চাননি, কিন্তু প্রয়োজনে উত্তম কুমার সামনে এগিয়ে এসেছেন, নেতৃত্ব দিয়েছেন। যখন বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী স্ট্রাইক চলছে, তখন তিনি দুস্থ অভিনেতা অভিনেত্রীদের জন্য শিল্পী সংসদ গড়েছেন। নিজে চিত্র প্রযোজনা করে সেই ছবি থেকে যে আর্থিক লাভ হয়েছে তা তাদের কোষাগারে তুলে দিয়েছেন। বন্যাত্রাণে জনসাধারণের কাছ থেকে যথেষ্ট চাঁদা পাওয়া যাচ্ছে না শুনে তিনি নিজে রাস্তায় নেমে মিছিলে নেতৃত্ব দিয়েছেন। উত্তম কুমার এইভাবে সবসময় আমাদের একটা আশ্রয়, একটা ছাতা জুগিয়ে দেবার চেষ্টা করেছেন। আমরা জানি না, কিন্তু উত্তম কুমার অনেক সময় এমন অনেক কাজ করেছেন যা তার ডান হাত করলেও বাঁ হাত জানি। এইটা একটা অত্যন্ত উঁচু দরের মানসিকতার প্রমাণ। স্বার্থপর হিংসুটে কাঁকড়া বাঙালি উত্তম কুমারকে যে পছন্দ করে তা এই আদর্শবাদী দৃষ্টিভঙ্গি ও ভূমিকার জন্য, যে আমরা যেটা করি না বা পারি না, জামাইবাবু তো আমাদের হয়ে
সেটা করে দেন, করে দিতে পারেন। উত্তম কুমার তার চলচ্চিত্র অভিনয় কি কাজ করেছেন সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তম কুমার অভিনয়ের যে কাজটা করেছেন সেই কাজটা বাঙালির মনে কিভাবে সঞ্চারিত হয়েছে। হ্যাঁ, ফিল্মের যে নিজস্ব মায়া, তাতে সিনেমার পর্দায় যে নাটক বা ম্যাজিক ঘটে তা তো সিনেমার পর্দায় ঘটে না, ঘটে দর্শকের মনস্পর্দায়, বাঙালির মনস্পর্দায়। উত্তম কুমার সেইভাবে কাজ করেছেন। উত্তম কুমারের অভিনয় সম্পর্কে সত্যজিৎ যে কথা বলেছিলেন তার মূল প্রতিপাদ্য বিষয় হলো এই: উত্তমের নিষ্ঠা আছে, অনুশীলন আছে, পরিশ্রম করতে চায়, রিহার্সেল দেয়, প্রশ্ন করে, জানতে চায়। কিন্তু উত্তম কুমার অভিনেতা হিসেবে, এটা সত্যজিৎ বলেননি, আমি বলছি, বিরোধিতা করেননি। কিন্তু বার্গম্যানের মত ছিল শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা সর্বদাই বিরোধিতা করবেন। চরিত্রের বিরোধিতা, পরিচালকের সঙ্গে বিরোধিতা, নিজের সঙ্গে নিজের বিরোধিতা। উত্তম কুমার তা করেননি, তার কারণ বাঙালি জাতির জন্য সেই অ্যাপ্রোচ যথাযথ হতো না। উত্তম কুমারের অভিনয় সম্পর্কে আমি উত্তম কুমারের জীবিতকালে কোনো মোলাকাতের সুযোগ পাইনি, কারণ উত্তম কুমার যখন প্রয়াত হলেন তখন আমার 28 বছর বয়স। তখন আমার এমন কোনো বয়স হয়নি বা এমন কোনো ক্রেডেনশিয়াল হয়নি যে আমি উত্তম কুমারের সঙ্গে মোলাকাত করতে পারি। কিন্তু পরবর্তীকালে উৎপল দত্তের কাছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে, অনিল চট্টোপাধ্যায়ের কাছে, বসন্ত চৌধুরীর কাছে, তরুণ মজুমদারের কাছে উত্তম কুমারের কথা অনেক শুনেছি এবং প্রত্যেকেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং তার চেয়েও বড় কথা ভীষণ প্রীতি ও ভালোবাসার সঙ্গে উত্তম কুমারের কথা বলেছেন। হ্যাঁ, বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমার সর্বাধিক কম নিন্দিত ব্যক্তিত্ব। উত্তম কুমার সম্পর্কে মৃণাল সেনের একটা দৃঢ়মনা ভাব ছিল। মৃণালদা বলতেন, আমি যদি নায়ক করতাম তাহলে আমি সৌমিত্রকেই কাস্ট করতাম, উত্তমকে নয়। সেই শুনে সৌমিত্র বলেছিলেন, না না, তা কি করে হবে, বাংলায় নায়ক বলতে ওই একজনই, উত্তম দা। তো এই যে একজন অভিনেতা সমাজ জীবনের ওপর ও জাতির ওপর একটা মনস্তাত্ত্বিক ও মনোনান্দনিক অভিঘাত, সেটা কি জিনিস আপনারা যদি কেউ মতি নন্দীর নায়কের প্রবেশ ও প্রস্থান উপন্যাসটি পড়ে থাকেন তাহলে তা বুঝতে পারবেন। উত্তম কুমার যখন বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে আসেন তখন বাংলায় যে অভিনয় রীতির প্রচলন ছিল সেটা ছিল উচ্চকিত থিয়েট্রিক্যাল। উত্তম কুমার তার সমান্তরালে এক অদ্ভুত, সহজ, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত বিহেভিয়ারিজমের প্রচলন করে তার চরিত্রগুলিকে রূপদান করতেন। না,
ভ্যালেন্টাইনের গণ উন্মাদনাময় রোম্যান্টিসিজম তার কাঙ্ক্ষিত ছিল না। কাঙ্ক্ষিত ছিল না মার্লিন ব্র্যান্ডোর রোবাস্ট ন্যাচারালিজম। তিনি একটা অদ্ভুত সাবডিউড ও সাপ্রেসড ইমোশনালিটির মধ্য দিয়ে তার চরিত্রকে উদ্যান করেছেন, যা বাঙালিদের মনের আদর্শের এবং কাম্যের খুব কাছাকাছি। এবং একদিক দিয়ে দেখে ভারতীয় চলচ্চিত্রে উত্তম কুমারের মতো একই সঙ্গে সুদর্শন, উজ্জ্বল, ভদ্র ও সদাচারী ব্যক্তিত্ব খুব বেশি ছিলেন না। কোন রকম চালিয়াতি, প্রদর্শন প্রিয়তা এসব তার স্বভাবে ছিল না। হ্যাঁ, শুটিং শেষ হবার পর সেটে দাঁড়িয়ে সকলের সামনে সাবিত্রী চট্টোপাধ্যায়কে বলতে পারতেন, চল সাবু, আজ রাতে আমরা পড়াইয়া যাই। কোন রকম মিথ তৈরির চেষ্টা না করে বলে দিতেন, রমার সঙ্গে আমার সম্পর্কটা পুরোপুরি প্ল্যাটনিক। চিত্র সাংবাদিক রবি বসু যখন তাকে প্রশ্ন করেছিলেন, আপনার আইডিয়াল বা আইডল কে, তখন উত্তম কুমার হড়বড় করে গ্যারিকের নাম করেননি, ভ্যালেন্টাইনের নাম করেননি, চ্যাপলিনের নাম করেননি, লরেন্স অলিভিয়ারের নাম করেননি, বরঞ্চ কাচুমাচু মুখে বলেছিলেন, আমার মতো মহামূর্খকে আবার এসব প্রশ্ন করা যায় না। যথেষ্ট আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয় না থাকলে এ কথা বলা যায় না। আপনাদের হয়তো মহাত্মা গান্ধীর উক্তি মনে পড়বে, না আমি মহাত্মা নই, আমি ক্ষুদ্রাত্মা। হয়তো রামকৃষ্ণের উক্তি মনে পড়বে, আমি শালা কারো গুরু শুরু নই, আমি সকলের চেলা। সুগভীর ইন্টিগ্রিটি ছাড়া এ কথা বলা যায় না কখনো। খ্যাতি, ধন, প্রতিপত্তি সব মিলিয়ে যে সামাজিক অধিকার, তাকে সুদর্শনভাবে ও সুদক্ষভাবে বহন করার ক্ষমতা উত্তম কুমারের ছিল। তার সমকালে আরো দুই শিল্পীরও এই ক্ষমতা ছিল, পণ্ডিত রবিশঙ্করের এবং জাদুকর প্রফুল্লচন্দ্র সরকারের। কিন্তু সাম্প্রতিক বাংলায় এই ক্ষমতা কারো নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের না, মমতা বন্দ্যোপাধ্যায়েরও না। 19 শতকে জন্ম নেওয়া বঙ্কিমচন্দ্রের একাধিক উপন্যাস 21 শতক পর্যন্ত টিকে আছে, কিন্তু 20 শতকে জন্ম নেওয়া কটা বাংলা উপন্যাস 22 শতক পর্যন্ত টিকে থাকবে তা এখনই বলা যাচ্ছে না। তবে 20 শতকে জন্ম নেওয়া উত্তম কুমার 22 শতক পর্যন্ত যদি বাঙালি জাতি টিকে থাকে তাহলে টিকে থাকবেন, এবং বাঙালি জাতির ভবিষ্যৎ সম্ভাবনার একটা ধারা উত্তম কুমারের টিকে থাকার মধ্যে। আমি মনে করি ভারতীয় চলচ্চিত্র অভিনেতাদের হল অফ ফেমের
পঞ্চপাণ্ডব হলেন দিলীপ কুমার, শিবাজি গণেশন, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও উত্তম কুমার। উত্তম কুমার সহদেব, সহদেব সুলভ, সহজাত জ্ঞানী। কেউ যদি জ্ঞানী শব্দটায় আপত্তি করেন তাহলে বলবো সহজাত বোদ্ধা। উত্তম কুমার ম্যাটিনি আইডল, স্টার এইসবের চেয়ে বেশি। স্টার, আইডল, আইকন সমস্ত মিলিয়ে এক কাল্ট ফিগার। যেমন উচ্চবিত্ত বাঙালিদের রামকৃষ্ণ কাল্ট, তেমনি মধ্যবিত্ত বাঙালিদের উত্তম কাল্ট। এই উত্তম কাল্ট বাঙালির কাছে একটা চিরকালের আহার। হ্যাঁ, অনেকে হয়তো একে বলবেন সোনার পাথর বাটি বা কাঁঠালের আমসত্ব, কিন্তু বাঙালি কবির ভাষায় সোনার পাথর বাটি তুমি আজও রয়ে গেছো বাঙালির ঘরে, পক্ষপাতে ভেঙে পড়ে দুদিকেই রয়ে গেছো স্বর্ণে ও পাথরে। এই সোনার পাথর বাটিকে স্রোতের দিয়া করে তোলার দায়িত্ব বাঙালি, এবং সেই স্রোতের দিয়ার প্রদীপে যে অগ্নিশিখাটি জ্বালানো হবে তা কিন্তু উত্তম কুমারের আগুনে। তাই রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, আজি শুভ দিনে পিতার ভবনে চলো 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 যাই, আমরাও তেমনি বলতে পারি আজি শতবর্ষে উত্তম আলোয় চলো 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 যাই। নমস্কার।